টিএসসি 26। ওকে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইয়ারা, আপুরা, তোমরা সবাই কেমন আছো? এই কোয়ার্টারের নতুন ক্লাসে নতুন নতুন মানুষদের নিয়ে, কিছু পুরাতন মানুষদের নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো জানায় দাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর আরেকটা জিনিস জানায় দাও, তোমরা নতুন কে কে আছো এই কোয়ার্টারে? আগের ৩টা কোয়ার্টারে ছিল না। নতুন তোমরা কে কে আছো? তোমাদেরকে একটু আলাদা করে ওয়েলকাম জানাবো। আর আগে যারা আছিস তারা তো আছিসই। তোদেরকে অনেক ভালোবাসা। আসলে অনেক দিনের যখন চেনা পরিচিতি হয়ে যায় তখন কিন্তু আসলে একটা মায়া তৈরি হয়, মহব্বত তৈরি হয়, তাই না? আর যারা নতুন তারা আস্তে আস্তে তাদের সাথে একটা কানেকশন বা আত্মার সম্পর্ক বা ছাত্র শিক্ষক সম্পর্ক এই জিনিসটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। আহ আচ্ছা, নিউ অনেকেই দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তুমি কিছু পারো না, এটা যাতে আজকের পরে আর না থাকে। ঠিক আছে? আজকে থেকে কিছু একটা শিখে যাতে তুমি যেতে পারো। মানে তুমি কিছুই পারো না এরকম ট্যাগ যাতে আর আজকের পরে না থাকে। এই ১.৫ ঘন্টার ক্লাসের পরে যাতে এতটুকু বলতে পারো যে আগে আমি কিচ্ছু পারতাম না, এই ক্লাসের পরে আমি এখন একটু পারি, কিছু পারি। বুঝছো? মনে থাকবে কিনা? অর্থাৎ তুমি অল্প অল্প করে শিখে আগায় যাবা। বুঝছো? আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটা শিখবো জিতবোতে পোস্টেও জানাইছি, আমি আরেকবার জানাই দিচ্ছি, খেয়াল করবা ভাইয়া। তোমরা যারা পিছায় আছো তারা তো আসোই, তাই না? অথবা যারা পিছিয়ে একটু গেছো তারা তো গেছোই, কিন্তু যারা অলরেডি আগায় গেছে তাদের সাথে একসাথে শেষ করার উপায়টা কি? এই উপায়টা হচ্ছে এই সূত্রটা। তোমরা একদম ছোট্টবেলা থেকে শিখে আসছো ভাইয়া এই সূত্রটা, ভি সমান ইউ প্লাস এটি। বুঝছো? যারা অলরেডি অনেক আগায় গেছো, কংগ্রেচুলেশন। এই সময়টাকে যদি আমরা টি সমান 0 ধরে থাকি, এই সময়ে যারা অনেক আগায় গেছো তারা হচ্ছে তাদের ইউটা আদিবেগটা অনেক বেশি। ঠিক আছে? কংগ্রেচুলেশন। কিন্তু ভাইয়া, যাদের ইউ অর্থাৎ আদিবেগ এখন পর্যন্ত যাদের খুব বেশি পড়াশোনা হয় নাই, তাদেরও কিন্তু ২ টা অপশন খালি আছে। ২ টা অপশন ওপেন আছে। খেয়াল করবা। এই যে এক্সেলারেশনটা আর সময়টা। তোমাদের কিন্তু এই শেষ বেগ অর্থাৎ আল্টিমেট গোলে পৌঁছানোর জন্য তোমাদের হাতে এখনো ২ টা অপশন খোলা আছে। একটা হচ্ছে তুমি একটু বেশি সময় পড়ো। এই যে দেখো ভাইয়া, একদম তোমার টেবিলের সামনে বড় করে ভি সমান ইউ প্লাস এটি লিখে রাখো। তোমাকে বুঝতে হবে কি মানে হচ্ছে ভাইয়া, তুমি কত সময় পড়তেছো সেটা। যদি একটু বেশি সময় পড়ো তাহলে কিন্তু আলটিমেটলি ইউ একটু পিছায় থাকলেও শেষমেশ ভিতে যেয়ে তাদেরকে ধরে ফেলতে পারবা যারা অলরেডি আগায় আছে। আর এটা হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে? তোমার এক্সেলারেশন কতটুকু, তুমি বেশি টাইম দিচ্ছ, তুমি যদি আরো বেশি এক্সেলারেশন আগাইতে পারো তখনও কিন্তু তুমি তাদেরকে ধরে ফেলতে পারবা যারা অলরেডি আগায় আছে। বুঝতে পারছো? টাইম অবশ্যই কনস্ট্যান্ট না ভাইয়া। সবাই ২৪ ঘন্টা পড়ে না। কেউ ধরো ১০ ঘন্টা পড়ে, কেউ ১২ ঘন্টা পড়ে, কেউ ১৫ ঘন্টা পড়ে। না ভাইয়া, খুব বেশি দেরি করো নাই, আমরা খুব বেশি পড়া শুরু করি নাই। তো যে ১০ ঘন্টা পড়ে আর যে ১৫ ঘন্টা পড়ে বা যে ১২ ঘন্টা পড়ে সে কিন্তু এক না। যে ১২ ঘন্টা পড়ে সে কিছুটা আগায় থাকবেই। বুঝছো? আর এক্সেলারেশনটা সরি ভাইয়া। আর এক্সেলারেশনটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। তুমি কতটা স্ট্র্যাটেজিক ওয়েতে, কতটা কৌশলী ভাবে তুমি আগাইতে পারছো। যেমন ধরো, ঠিক হতে ভর্তি হওয়া ছিল একটা স্ট্র্যাটেজি। যেমন তুমি বাসায় বসে পড়লে যতটুকু যেভাবে আগাইতে পারতা, শিখতে আমরা যখন একটা জিনিস বুঝাই দিব তখন তুমি নিজে পড়লে তার চেয়ে দ্রুত আগাইতে পারবা। তার মানে তোমার এফিসিয়েন্সি বেড়ে গেছে, তোমার এক্সেলারেশন বেড়ে গেছে। বুঝছো? তারপর আরেকটা বিষয়, দেখো যে ছেলেটার কোনো গাইড ছিল না বা ওকে পড়ানোর মতো বোঝানোর মতো কোনো নাই, সিচুয়েশন নাই, তার চেয়ে যে ছেলেটার অনেকগুলা মেন্টর আছে, অনেকগুলা গাইড আছে, সে অবশ্যই আগায় থাকবে। যে ছেলেটা অফলাইনে ১ ঘন্টা ধরে যায়, ১ ঘন্টা ধরে আসে, ২ ঘন্টা যে লস করে, আর যে ছেলেটা এই লসটুকু না করে খেলার সময় খেলে, পড়ার সময় পড়ে, অনলাইনে বসে সবগুলা পড়া শেষ করে ফেলে, সে আগায় থাকবে। ইজি কথা ভাইয়া। অর্থাৎ স্ট্র্যাটেজিক হইতে হবে, একটু কৌশলী হইতে হবে, হয়ে তুমি আগায় যাবা। আজকের পর থেকে কেউ যাতে না বলো এখানে তোমরা প্রায় ৯৫০ জন উপস্থিত আছো। হিউজ নাম্বার, ভর্তি অনেক বেশি। ৩,৫০০ এর বেশি হয়ে গেছে মাশাআল্লাহ। উপস্থিতি অনেক কম ইয়েতে, অনলাইনে। তো তোমরা যারা এখন রেকর্ডিং দেখছো, যারা রেকর্ডিং কিছুক্ষণ পরে দেখবা বা একটু পরে দেখবা, তাদের উদ্দেশ্যেও বলছি ভাইয়া, তোমরা লাইভে ক্লাস করবা। লাইভে ক্লাস করা খুব জরুরি। বুঝতে পারছো? কারণ তুমি তোমার প্রশ্নগুলোর উত্তর আমি দিব।
লাইভের মধ্যে না একটা আমেজ কাজ করে, একটা ক্লাসরুমের একটা ফিল কাজ করে, এটা কিন্তু ইয়ার মধ্যে পাবা না। আচ্ছা, তো এটা নিয়ে আর খুব বেশি কথা না বলি। যারা তোমরা নতুন আছো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, ভাইয়া আমার নাম সাখাওয়াত হোসাইন, সাখাওয়াত হোসেন শোভন। আমাকে তোমরা শোভন ভাইয়া নামে ডাকতে পারো, স্যার নামে ডাকতে পারো, স্যার বলে ডাকতে পারো, যেটা ইচ্ছা ওটা বলে ডাকতে পারো। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2000 দেখো এইচএসসি পাশ করি আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে 2018-তে। তারপরে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট, 3টা জায়গাতেই যুগপৎ পরীক্ষা দেই আমি। ডিইউতে এখন ফার্মেসি থেকে পাশ করলাম, পজিশন ছিল 247। এরপরে ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানে আসছিল মাগুরা মেডিকেলে। আর বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 1275, আর্কিটেকচার সহ সিট ছিল 1400। তো সেইখানে আমার পরবর্তীতে আসে হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, গুরু শিষ্য, এই তো গুরু ডাকতে পারো। হ্যাঁ, তোমরা হলো আমার শিষ্য, এই তো মনে আছে ছেলেপেলেগুলার কি ট্যালেন্ট, মাশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমার ছোট্ট একটা বিবৃতি, ছোট্ট একটা পরিচিতি। আর ফার্মেসি থেকে পাশ করে আমি এখন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে এখন ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলাম, সেই সাথে তোমাদেরকে ক্লাসরুমেও রসায়ন পড়াচ্ছি। এই হলো আমার ক্ষুদ্র পরিচয়। আচ্ছা, আরেকটা পরিচয় বলে রাখতেছি, গত 5 বছর ধরে আমি তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছি, প্রায় 1.5 লক্ষাধিক স্টুডেন্ট পড়াইছি। এর আগে তোমরা জেনে থাকবা উদ্ভাস নামে একটা কোচিং সেন্টার ছিল বা এখনো আছে, সেখানে আমি দীর্ঘ 4 বছর পড়াইছি, বুঝছো? স্পেশালি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব এবং বকশীবাজার ব্রাঞ্চে। তো এখানে তোমাদের যারা বড় ভাইয়ারা এবার এডমিশন দিছে তারা বেশ ভালো চিনতে পারবে, যারা আরো সিনিয়র ছিল তারা আরো ভালো চিনতে পারবে, বুঝছো? সারাদিন এখানে আমি পড়াইতাম, মানে হচ্ছে ক্লাসের শেষে, ইউনিভার্সিটি ক্লাসের পরে চলে যেতাম পড়াইতে, একদম সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত পড়াইতাম, তারপরে হলে যেয়ে নিজের পড়া পড়তাম। এই ছিল আমার সারাদিনের একটা আহ রুটিন বলতে পারো, বুঝছো? ক্লাস তোমার 8টা থেকে, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বা 1:30টা পর্যন্ত, হ্যাঁ 1:30টা পর্যন্ত আমাদের ইউনিভার্সিটি ক্লাস ছিল। যেদিন আহ, তোমার প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো, ল্যাব ক্লাস থাকতো, সেদিন তো 4টা পর্যন্ত থাকতো, যেদিন না থাকতো সেদিন 1:30টাই শেষ। এরপরে শুরু হইতো 2টা থেকে পড়ানো, 2:30টা থেকে পড়ানো, পড়াইতাম সেই সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত। এরপরে বাসায় বা হলে, আমি হলে থাকতাম, হলে যেয়ে নিজের পড়া পড়তাম, এই আর কি, বুঝছো? আমার লাইফটা সুন্দর ছিল, ইউনিভার্সিটি লাইফ বলো, কলেজ লাইফ বলো, বন্ধু বান্ধব পাইছি আলহামদুলিল্লাহ। তো এই একটা ভালো সুন্দর লাইফের জন্য তোমাদের কিন্তু কলেজে একটু পরিশ্রম করতে হবে, বুঝছো ভাইয়া? তো পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আসফার, এটা বেশ ভালো, কিন্তু আমি সাজেস্ট করবো ইউনিভার্সিটিতে উঠলে তারপর তোমরা ইয়ে করবা। ফার্মেসি নিয়ে পড়ে অনেকে যে বায়োলজি, হ্যাঁ অবশ্যই ফার্মেসিতে প্রায় অধিকাংশ বায়োলজি, বুঝছো? কেমিস্ট্রি যেমন আছে বায়োলজিও আছে, সবই আছে। তাহলে আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সর্বশেষ অংশটা পড়াবো। আগের ইয়াতে কোয়ার্টারে যারা ছিলা তারা জানো, আগের কোয়ার্টারে আমরা পড়াইছি হচ্ছে তোমার বিক্রিয়ার হার, মানে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, গতিবিদ্যা পড়াইছিলাম, বিক্রিয়ার হার পড়াইছিলাম, তাই না ভাইয়া? মনে আছে এই গতিবিদ্যার মধ্যে কি ছিল? বিক্রিয়ার হার, তারপরে হার সমীকরণ, তাপমাত্রার প্রভাব, এই সেই, তারপরে হচ্ছে তো তাপমাত্রা, চাপ, তারপরে ছিল হচ্ছে ক্যাটালিস্ট, বাংলায় কি ক্যাটালিস্টের বাংলা হচ্ছে অনুঘটক বা প্রভাবক। বিক্রিয়ার হারের উপরে এদের প্রভাব নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? তারপরে গতিবিদ্যার পরে তোমাদেরকে আমরা পড়াইছিলাম সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা। মনে করে দেখো কেপি কেসের যতগুলো ম্যাথ ছিল, সাম্যাবস্থায় মনে আছে কেপি কেসের ম্যাথ একটা স্টেটমেন্ট দিয়ে যে 10টা বা 8টা ম্যাথ করাইছিলাম, মনে আছে কিনা? মনে থাকার কথা। দেখো ভাইয়া, কেপি কেসি পড়ানোর পর সেখানে আমরা পড়াইছিলাম হচ্ছে লা শাতেলিয়ার, লা শাতেলিয়ার, যেখানে আরহেনিয়াসের সমীকরণটা পড়ানো হয়েছিল, লা শাতেলিয়ার, তাই না? মনে থাকার কথা, খুবই সুন্দর একটা চ্যাপ্টার এটা, হ্যাঁ অনেক সুন্দর। আপনার, আচ্ছা আমার এইচএসসি তে অপশনাল ছিল বায়োলজি, বায়োলজি ছিল অপশনাল, আর হায়ার ম্যাথ ছিল আমার মেইন সাবজেক্ট। তার কারণ বায়োলজি নিয়ে আমি না একটু ইনসিকিউরিটিতে ভুগতাম, বুঝছো? মাঝে মাঝে থাকে না যে
ছেলে মেয়ের মধ্যে ইনসিকিউরিটি যে আসলে সম্পর্কটা টিকবে কিনা নাকি হারায় যাবে, জামাই বউয়ের মধ্যে ইনসিকিউরিটি, আয় হায় এখানে চলে যায় কিনা ওইখানে চলে যায় কিনা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে কিনা, সেম একটা ইনসিকিউরিটিতে আমি ভুগতাম বায়োলজিকে নিয়ে। তাকে আমি কখনো বন্ধু বানাইতে পারতাম না, খালি ইনসিকিউরিটিতে ভুগতাম যে আয় হায় এটা নিয়ে আমার ডিচ মেরে আমার প্লাসটা মিস করে দেয়। আলটিমেটলি প্লাস মিস হয় নাই, আমি 164 পাইছিলাম, একটাতে মনে হয় 81 আর একটাতে 83 এমন ভাবে পাইছিলাম। অল্পের জন্য বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু হায়ার ম্যাথে আবার সমস্যা হয় নাই, হায়ার ম্যাথে 192 পাইছিলাম ভাই, দুটা মিলায় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো এই চ্যাপ্টারের আমরা বলছিলাম 3টা অংশ আছে, একটা হচ্ছে গতিবিদ্যা, একটা হচ্ছে সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, আর সর্বশেষ হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। আয়নিক সাম্যাবস্থা, বুঝছো? আয়নিক সাম্যাবস্থা। এই আয়নিক সাম্যাবস্থাটা আমরা কোয়ার্টার 4-এ এই যে এখন পড়াবো। এই আয়নিক সাম্যাবস্থার মধ্যে কি থাকবে জানো? এর মধ্যেই থাকবে পানির আয়নিক গুণফল কেডব্লিউ, পানির আয়নিক গুণফল কেডব্লিউ থাকবে। আর এই কেডব্লিউ থেকে আমরা অ্যাসিড বেজের থিওরি পাবো, বুঝছো? এই কেডব্লিউ থেকে আমরা পরবর্তীতে এই তো পিএইচ, পিওএইচ ইত্যাদি 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 ধারণা পাবো, বুঝছো ভাইয়ারা? বুঝছো? তার মানে এখানে দেখো কেডব্লিউ, তারপরে হচ্ছে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, তারপরে পিএইচ, তারপরে পিওএইচ, তারপরে থাকবে হচ্ছে অম্লক্ষার, তারপরে থাকবে হচ্ছে বাফার, মানে সেরা সেরা জিনিস থাকবে এর মধ্যে, বুঝছো? তো এইটা শেষ করার পর, এই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা শুরু করব হচ্ছে তোমাদের তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন শেষ হওয়ার পর আমরা শুরু করব জৈব রসায়ন, বুঝছো? এগুলা তুলতে পারো, হ্যাঁ তুলতে পারো, আমি যে অংশটুকু লিখবো অ্যাটলিস্ট ওই অংশটুকু তুলে ফেলবা, বুঝছো? আমার সাথে সাথে তোমরা চাইলে তুলে ফেলতে পারো। আর যখন আমি বলবো যে না আপাতত লিখবা না, লেখা অফ করে দাও, তখন দেখবা তখন আর লেখা লাগবে না, বুঝছো? হ্যাঁ, লাশাতিলিয়ারের নীতি পড়াইছে, আমি নিজে পড়াইছে, আমার মনে আছে। এইভাবে কথা বললো না, আমি কিন্তু আবার তোমাদের নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে যাব, তোমরা কি আমাকে ডিচ মেরে বসে বসে থাকি কিনা, এইভাবে বললো না, কষ্ট লাগে। আগের অংশ না পড়ে এটা বোঝা যাবে, যাবে যাবে, এই অংশটা যাবে, ইনশাল্লাহ যাবে। আর কেউ যদি একটু মনে হয় যে আমি বলে দিব যে এই কনসেপ্টটা আগের ভাগে ছিল, তখন আমি হালকা করে একটু পড়াই দিব, ওটা নিয়ে টেনশন নেই। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস, আমরা শুরু করি। দেখো ভাই, আজকে আমরা শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি। আর আরেকটা কথা, আর একটা আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের প্রতি। দেখো ভাই, আজকে তোমরা ক্লাসে প্রায় 1000 জন আছো, বুঝছো? আমি চাইবো একদম শেষ পর্যন্ত, এই কোয়ার্টারের শেষ পর্যন্ত তোমরা এই 1000 জন ক্লাসে যেন উপস্থিত থাকো। তোমাদেরকে এতটুকু প্রমিস করতে হবে যে শেষমেশ তোমরা আজকের এই শক্তি, আজকের এই উদ্যম, আজকের এই ইচ্ছাটুকু শেষ পর্যন্ত বজায় রাখবা, ঠিক আছে? দেখবে যে অনেক কিছু শিখতেছো। জৈব রসায়ন না ভাইয়া, ফুল অংশটুকু পড়ানো হবে না, ওটা জাস্ট সমানতা পর্যন্ত পড়ানো হবে, সমানতা পর্যন্ত। আচ্ছা, আগের অংশটুকু, আচ্ছা আমি কোন ব্যাচে পড়াইছিলাম? আমি পড়াইছিলাম ভাইয়া, আমি পড়াইছিলাম আগের অংশটুকু, নাকি তোমাদের সিনিয়রদের পড়াইছিলাম আমার মনে নাই, তবে আমি পড়াইছিলাম। ওকে, যাই হোক, যেই পড়াইছে পড়াইছে। এবার লিখে ফেলো পানির স্ববিয়োজন, পানির আয়নিক গুণফল। আচ্ছা, আমি একদম ক্লিয়ার করে বলি, লিখো ভাইয়া পানির, টপিকের নাম লিখো পানির আয়নিক গুণফল। খুব আস্তে ধীরে করে আজকের ক্লাসটা তোমাদেরকে শেষ করব। পানির আয়নিক গুণফল বিষয়টা কি? এই পানির আয়নিক গুণফলকে আমরা কেডব্লিউ দিয়ে প্রকাশ করি। কেডব্লিউ, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, বুঝছো ভাইয়া? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার লিখো, একটু একটু আস্তে ধীরে আমরা আগাবো। দেখো ভাইয়া, পানি, আমরা জানি পানি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সমূহ গলিত অবস্থায় ভেঙে যায়, আর যারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তারা খুবই অল্প পরিমাণে ভাঙে। তাহলে আমরা দেখতে পাই যে পানি খুবই অল্প পরিমাণে ভাঙে এবং পানি ভেঙে H+ তৈরি করে, আর অ্যাকুয়াস মানে পানির মধ্যেই তারা আছে।
এবং OH মাইনাস তৈরি করে। এবং দেখা গেছে কি এই যে পানির বিয়োজনটা যে কোনো ভাঙন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া হয়। যে কোনো ভাঙন বিক্রিয়া কেমন বিক্রিয়া হয়? ভাইয়ারা তাপহারী বিক্রিয়া হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তাপ শক্তি শোষণ হবে। 1 মোল পানিকে ভাঙতে 57.3 কিলো জুল পরিমাণে তাপ দিতে হয়। তুমি যখন তাপ প্রয়োগ করবা তখন বন্ধন ভেঙে যাবে। আর যখন বন্ধন তৈরি হবে তখন তাপ শক্তি নির্গত হবে অর্থাৎ বের হয়ে আসবে। এটা তোমরা জানো। এবার খেয়াল করে দেখো এটা যেহেতু একটা তাপ শোষী বা তাপহারী বিক্রিয়া, তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন কিন্তু বেশি বেশি পরিমাণে এই পানি ভাঙতে শুরু করবে। বুঝছো? আচ্ছা, কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট থাকলে, তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে আমরা কি বলতে পারবো? খেয়াল করে দেখবা ভাইয়া, সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক এটা আগের পড়ানো হয়ে গেছে, সাম্য ধ্রুবকের কনসেপ্টটা। দেখো ভাইয়া, সাম্য ধ্রুবক ঘনমাত্রার সাপেক্ষে কেসি। সাম্য ধ্রুবক মানে হচ্ছে একটা বিক্রিয়ার সাম্যাবস্থায়, খুব মনোযোগ ভাইয়া, এই চ্যাপ্টারটা শেষ করতে তোমাদের 6টা লেকচার নিব আমরা, 5টা কি 6টা টোটাল। তো দেখো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ তৈরি হয়েছে আর যতটুকু বিক্রিয়ক অবশিষ্ট আছে, এই দুইটার ঘনমাত্রার যে রেশিও বা অনুপাত, এটাকেই বলা হয় সাম্য ধ্রুবক। বুঝতে পারছো ভাইয়া? সাম্য ধ্রুবক। তাইলে উপরে দেখো, উপরে হচ্ছে H+ আর OH মাইনাস। উপরে কারা কারা আছে ভাইয়া? H+ আছে, OH মাইনাস আছে। তাদের যে ঘনমাত্রা, তার গুণফলটা হচ্ছে আমরা উপরে রাখবো, আর অবশিষ্ট যে আছে তাকে আমরা নিচে রাখবো, বিক্রিয়কটাকে আমরা নিচে রাখবো। এবার একটা কাজ করো, এবার নিচে যে আছে তাকে গুণ করে দাও এই কেসি এর সাথে। আর এই যে নিচে যে আছে এটা কিন্তু ভাইয়া বিশুদ্ধ পানি, তাই না? এটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, ঠিক আছে? বিশুদ্ধ পানি সমান H+ ইন্টু OH মাইনাস। লিখতে থাকো, আমার সাথে লিখতে থাকো। এবার আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব। এটা যেহেতু একটা ধ্রুবক, কেসি হচ্ছে ভাই একটা ধ্রুবক, তাপমাত্রা স্থির থাকলে এটা ধ্রুবক থাকে, এই জন্য আমরা বলছি এটা একটা সাম্য ধ্রুবক। এবার খেয়াল করো, এই ধ্রুবকটার সাথে বিশুদ্ধ পানির ঘনমাত্রাকে আমরা গুণ করব। দেখো ভাইয়া, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা, এই বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা 55.85 সরি 56 মোলার হয়ে থাকে। এটা একটা ধ্রুবক মান। তাহলে চিন্তা করে দেখো, এই কেসি এর সাথে আরেকটা ধ্রুবকের গুণ করলে আরেকটা আমরা ধ্রুবক পাবো। কি? আর এই ধ্রুবকটা হচ্ছে H+ এবং OH মাইনাসের গুণফল। আমি আবারও বলতেছি কথাটা, দেখো কেসিও একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক বলি, আর পানির ঘনমাত্রা এটাও একটা ধ্রুবক। তাহলে দুইটা ধ্রুবকের গুণফল ভাই একটা ধ্রুবক হবে। বুঝছো? ক্লিয়ার? লিখো ভাইয়া, লিখো। অন্যান্য কথাবার্তা বলা যাবে না। ক্লাসের একটা নিয়ম হচ্ছে আমি যখন পড়াইতে থাকবো ভাইয়া, কেউ, আচ্ছা ঠিক আছে, কেউ যখন, দেখো ক্লাসে যখন আমি পড়াবো তখন না তোমরা একটু কিবোর্ডটা থেকে একটু দূরে থাকবা। বুঝছো? তোমরা অযাচিত কমেন্ট করবা না, এতে করে মনোযোগ সরে যাবে। আর যে ফোন বা যাই ইউজ করতেছো, নোটিফিকেশনটা অফ করে রাখবা, যাতে টুংটাং সাউন্ড যাতে না হয় অ্যাটলিস্ট। আচ্ছা, এবার মনোযোগ, খুব মনোযোগ। নতুন যে ইয়েটা পাইছি, ধ্রুবকটা পাইছি, সেই ধ্রুবকের নাম কি? ভাইয়া ওই ধ্রুবকের নাম হচ্ছে পানির আয়নিক গুণফল। ভাইয়া ওই ধ্রুবকের নাম হচ্ছে পানির আয়নিক গুণফল। কেন আয়নিক গুণফল জানো? পানি ভেঙে যে যে আয়ন তৈরি করে, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, পানি ভেঙে যে সমস্ত আয়ন তৈরি করে সেই সমস্ত আয়নের গুণফলকেই বলা হয় পানির আয়নিক গুণফল। বলো বুঝতে পারলা কিনা? পানি ভেঙে যে যে আয়ন তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলকেই বলা হয় পানির আয়নিক গুণফল। বুঝা গেল? পানি ভেঙে যে সমস্ত আয়ন তৈরি করে যেমন H+ এবং OH মাইনাস, তাদের মোলার ঘনমাত্রার গুণফলকেই বলা হয় পানির আয়নিক গুণফল। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম
পানির আয়নিক গুণফল KW সমান H+ এর মোলার ঘনমাত্রা ওই পানিতে বা ওই দ্রবণে OH মাইনাসের মোলার ঘনমাত্রা। ঠিক আছে, এইবার তোমাদের ছোট্ট একটু ম্যাথমেটিক্স করতে হবে। দেখো ভাইয়া, যারা ম্যাথমেটিক্সে ভালো তারা এটা খুব ইজিলি বুঝতে পারবা। আমি মাইনাস লগ বসায় দিচ্ছি, মাইনাস লগ নামক অপারেটরটা বুঝায় দিচ্ছি। ইয়েস ভাইয়া, পানির আয়নিক গুণফলের মানটা সবসময় কনস্ট্যান্ট, তাপমাত্রা ফিক্সড থাকলে। আমি আবারও বলি ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা চেঞ্জ হলে ওটাও চেঞ্জ হবে। মাইনাস লগ এই তো H+ এর ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রা, বুঝছো? তাইলে এবার দেখো, তোমরা সকলে ছোটবেলা থেকে শিখে আসছো যে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ H+। দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, মনোযোগটা আমার দিকে রাখো কিছু সময়ের জন্য। তো মাইনাস লগ যেখানেই দেখবা সেইখানেই পি বসায় দিবা, ছোট হাতের পি। তার মানে এই মাইনাস লগের জায়গাতে আমরা ছোট হাতের পি বসাবো। সুতরাং এটাকে আমরা বলবো PKW। PKW সমান, খুব মনোযোগ। আচ্ছা, এখানে তো একটা কথা আছে, গুণের সময় কি হয়? যোগ হয়। মাইনাস লগ H+ মাইনাস লগ OH মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস লগ H+, এটাকে আমরা বলি পিএইচ, আর মাইনাস লগ OH মাইনাস ওটাকে আমরা বলবো POH। POH কি সুন্দর একটা সূত্র পেয়ে গেছি দেখো। মাইনাস লগ আনছি এটা সূত্র বানানোর জন্য। মাইনাস লগ মানেই হচ্ছে পি, বুঝছো? এই পি বা পাওয়ার বা পোটেন্স, এটার তোমার সূত্রটাই হচ্ছে নেগেটিভ লগ, বুঝছো? যেমন মাইনাস লগ অফ H+ মানে হচ্ছে পিএইচ, মাইনাস লগ অফ OH মাইনাস এটা হচ্ছে POH। বুঝা গেল? তোমরা পিএইচ এবং POH এই বিষয়টা আশা করি তোমরা জানো, তাই না? এবার মনোযোগ, খুব মনোযোগ, হ্যাঁ খুব মনোযোগ। 25°C তাপমাত্রায়, লিখো আমার সাথে, লিখতে থাকো। 25°C তাপমাত্রায় তোমার ঘরে, তোমার পড়ার টেবিলে যদি কোনো সাউন্ড আসে বাইরে থেকে, যদি কোনো বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে, যদি বাবা মা অনেক জোরে জোরে কথা বলে, ওনাদেরকে বলো যে খুব বিনয়ের সাথে, এই 1 ঘন্টা আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। বুঝা গেল? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো 25°C তাপমাত্রায় বিজ্ঞানীরা হিসেব করে দেখছেন যে KW এর মানটা হয় tan ইনভার্স 14। tan ইনভার্স 14, বুঝছো ভাই? বুঝছো? tan ইনভার্স 14। এখন আমি যদি এইখানে নেগেটিভ 10 লগ আনি, তাহলে ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা কত আসবে দেখো। এই নেগেটিভ 10 লগ মানে হচ্ছে পি, ছোট হাতের পি। আমরা ডাকি আর কি এটাকে পি দিয়ে। এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে লিখি, জাস্ট লেখার একটা ধরন এতটুকুই। নেগেটিভ 10 লগকে আমরা পি লিখি, এটা সমান হয়ে যাচ্ছে 14। দেখো ভাই, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 25°C তাপমাত্রায় পানির পিকেডব্লিউ, পিকেডব্লিউ হচ্ছে 14। ঠিক আছে, 14। আচ্ছা, এতটুকু লেখা শেষ হলে ডান লিখবা। তোমরা যারা আগে থেকে ক্লাস করে অভ্যস্ত, তোমরা জানো আমি কিভাবে ক্লাস নেই। একটা লেখা শেষ হবে, তোমাদের লেখার সময় দিব, লেখা শেষ হলে ডান লিখবা। ডান লেখা হলে আমি সামনের দিকে আগাবো। 14 কিভাবে হলো? ক্যালকুলেটরে বসায় দেখো ভাইয়া, ক্যালকুলেটরে বসাও এটা। আমি আগেই বলছি, যারা ম্যাথমেটিক্স ভালো পারো তারা এটা পারবা। এটা যারা পারবা না, আমি বলবো যে তোমরা কলেজে উঠছো ভাইয়ারা, লগের নিয়মটা তো জানা উচিত। তাল ভাইয়ারে বলে যদি একটা একটা করে তাল ফালাই মাথার মধ্যে, তাহলে বুঝবা যে কেন এই অবস্থা। গেল, তাই না? আচ্ছা, এটা বুঝো নাই পিএইচ প্লাস পিওএইচ, এই যে দেখো, এই যে মাইনাস লগ অফ H+, তাই না?
আর দেখো এই মাইনাস, তুমি একটা কাজ করো না, প্লাস বসাও, প্লাস বসাই দিয়ে এইভাবে করো মাইনাস লগ OH মাইনাস, বুঝছো? তাইলেই তো হয়ে যাচ্ছে পিএইচ প্লাস পিওএইচ। এটা যদি লেখা শেষ হয় তাইলে দেখো 25 ডিগ্রি, আমরা কিন্তু এখনো 25 ডিগ্রিতেই আছি, এখনো 25 ডিগ্রিতেই আছি। তো মাত্রই দেখলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PKW এর ভ্যালু হচ্ছে ভাইয়া 14। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো পিএইচ প্লাস পিওএইচ, বিশুদ্ধ পানির পিএইচ প্লাস পিওএইচ, তা বিশুদ্ধ পানির পিএইচ প্লাস পিওএইচ এর সমষ্টি হচ্ছে ভাইয়া 14। ইহাকেই বলা হয় পিএইচ স্কেল। এটাই হচ্ছে তোমাদের পিএইচ স্কেল। তো পিএইচ স্কেলটা কি ভাইয়া? পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এই উভয়ের সমষ্টি হচ্ছে 14। তাই না? তোমার যদি পিওএইচ জানা থাকে তাহলে তুমি পিএইচ বের করতে পারবা, পিএইচ জানা থাকলে পিওএইচ বের করতে পারবা। এই হচ্ছে ঘটনাটা, বুঝছো? এই হচ্ছে গিয়ে ঘটনাটা। দেখো আবার আমরা জানি, আমরা জানি, আমরা জানি বিশুদ্ধ পানিতে, এই সুন্দর করে লিখো, বিশুদ্ধ পানিতে H প্লাস এর সংখ্যা যা থাকে OH মাইনাস এর সংখ্যা তাই থাকে। দেখো ভাইয়া, বিশুদ্ধ পানিতে, যেটা কিনা অম্লীয় না ক্ষারীয় না, বিশুদ্ধ নিরপেক্ষ পানিতে, নিরপেক্ষ, যার মধ্যে তুমি অ্যাসিডও যোগ করো নাই ভাইয়া, ক্ষারও যোগ করো নাই, বুঝছো? হ্যাঁ, এটা পরিবেশ রসায়নে ব্যবহৃত হয়, সব জায়গাতে ব্যবহৃত হয় এটা। তো এটা তোমার অম্লীয় না ক্ষারীয় না, যদি তাই হয় তখন আমরা বলবো যে H প্লাস যা আছে ভাইয়া OH মাইনাস তাই আছে। কেমনে বুঝলাম H প্লাস যা আছে OH মাইনাস তাই আছে? বুঝলাম হচ্ছে এখানে, এই যে এইটা দেখে আমরা বুঝলাম। দেখো পানি ভেঙে ভেঙে একটাই H প্লাস তৈরি করে, একটাই OH মাইনাস তৈরি করে, তাই না? খুব ইজি জিনিস, খুবই ইজি জিনিস। তাইলে আমাকে বলো দেখি KW সমান কি হবে? KW সমান হবে H প্লাস ইন্টু OH মাইনাস সমান H প্লাস ইন্টু H প্লাস, এই দুটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব H প্লাস এর স্কোয়ার। তার মানে KW সমান হচ্ছে H প্লাস এর স্কোয়ার। এটা হচ্ছে তোমার বিশুদ্ধ পানির জন্য, আমি আবারও বলতেছি বিশুদ্ধ পানির জন্য, ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা এটাও লিখতে পারবো এই KW সমান হচ্ছে H প্লাস স্কোয়ার সমান OH মাইনাস এর স্কোয়ার, ঠিক আছে? তাইলে আমরা যদি বিশুদ্ধ পানির H প্লাস অথবা OH মাইনাসের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে এটাকে বর্গমূল করে দিলেই হবে। দেখো ভাইয়া, এই চ্যাপ্টার পুরাটাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, এই চ্যাপ্টার পুরাটাই তোমার ম্যাথমেটিক্স, বুঝছো? যে ম্যাথমেটিক্সে ভালো সে এই চ্যাপ্টারটা ভালো পারবা। হ্যাঁ, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, প্লাস লেখা হয়েছে কিনা আমাকে জানাও। হ্যাঁ তৌফিকা, কোনটা আরেকবার বোঝাবো ভাই আমাকে একটু বলো তো, কোনটা আরেকবার বোঝাবো? হ্যাঁ সে যদি আপনি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ পিএইচ 14 পর্যন্ত সীমাবদ্ধ কেন, এই তো এইখানেই আমরা এটার প্রমাণটা পাইছি, এই তো এইখানেই প্রমাণটা পাইছি। পিএইচ 14 পর্যন্ত সীমাবদ্ধ কেন ভাইয়া, এইখানেই অ্যান্সারটা পাওয়া গেছে, যে এটা আমরা এক্সপেরিমেন্ট করে বের করছি KW এর মানটা এত হয়, বুঝছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, ডান এবং ক্লিয়ার। তাহলে আমাকে বলো দেখি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রা কত হবে? দেখি তো পারো কিনা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H প্লাস আর OH মাইনাস এর ঘনমাত্রা কত হবে বিশুদ্ধ পানির? বের করে ফেলো, মুখে মুখে বের করে ফেলো। দেখি, উম্মে মুশফিকা, তাসনিম, আহ উম্মে মুশফিকা, তোমার আপনার ভুল হয়ে গেছে, একটু একটু ভুল হয়ে গেছে। সবারই ভুল হয়ে যাচ্ছে কেন যেন, একজনের ঠিক হয়েছে।
তাসনিম মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, তো দেখো আমরা তো কেডব্লিউ এর মান জানি 25 ডিগ্রি, আমরা কিন্তু 25 ডিগ্রি নিয়ে কাজ করতেছি। আমরা কিন্তু ভাইয়া কেডব্লিউ এর মান জানি tan ইনভার্স 14। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি H প্লাস এর ঘনমাত্রা বের করতে চাই, অর্থাৎ বিশুদ্ধ পানিতে H প্লাস এর ঘনমাত্রা বা OH মাইনাস এর ঘনমাত্রা, এটা মানে হচ্ছে বর্গমূল অফ কেডব্লিউ। তাইলে tan ইনভার্স 14 কে বর্গমূল করলে কত আসবে? tan ইনভার্স 7 আসবে। এটা আসবে হচ্ছে tan ইনভার্স 7 মোলার, বুঝছো? এটা আসবে হচ্ছে tan ইনভার্স 7 মোলার। ইয়েস, tan ইনভার্স 7, 10 টু দি পাওয়ার 7 না ভাই, tan ইনভার্স 7। সুতরাং খেয়াল করে দেখো, আমরা যদি পিএইচ বের করতে চাই, সমান হবে মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাস লগ অফ এইচ প্লাস। আর এইচ প্লাস মানে tan ইনভার্স 7 আমরা জানি, তাহলে মাইনাস লগ অফ tan ইনভার্স 7 আমরা জানি। পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, বামে চলে আসে। তাহলে দেখো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 7 হয়ে যাবে, প্লাস 7। তার মানে বুঝতেই পারতেছো, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ সমান 7 আমরা পেয়ে গেছি। বুঝতে পারলেন কিনা বলেন? এতদিন যেটা আমরা মুখস্থ করে আসছি, এই তো ম্যাথমেটিক্যালি প্রুফ, একদম ম্যাথমেটিক্যাল প্রমাণ আমরা পেয়ে গেছি। ইভেন পিওএইচ এর ভ্যালুটাও কিন্তু 7ই হবে। পিওএইচ এর ভ্যালুটাও কি হবে ভাইয়ারা? 7 হবে। হ্যাঁ, tan ইনভার্স 14 ওইটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমরা পাইছি, বুঝছো? tan ইনভার্স 14 এটা আমরা কিভাবে পাইছি? এটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি ভাইরা, এটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি, এটা হচ্ছে পরীক্ষা করে পাইছি। তোমরা পটেনশিওমেট্রিক টাইট্রেশন বলতে একটা টাইট্রেশন আছে, এটা ইউনিভার্সিটিতে উঠলে তোমরা শিখবা, পটেনশিওমেট্রি, বুঝছো? আমরা টাইট্রেশন করে, টাইট্রেশন করে এটা আমরা সলভ করছি, বা এটা আমরা পাইছি। টাইট্রেশন করে এই ভ্যালুটা আমরা বের করছি, বুঝছো? এটা ইউনিভার্সিটিতে উঠলে শিখবা। আচ্ছা, তো আশা করি বুঝছো এই tan ইনভার্স 7টা প্লাস হয়ে গেছে, তাই না? ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আসলে একটা জিনিস বুঝতে পারে না, অনেক স্যাটিসফ্যাকশনের বিষয়। দেখবা তুমি একটা জিনিস যখন পড়তে বসছো, তুমি লাইন বাই লাইন পড়তেছো আর বুঝতেছো, কি যে মজা লাগবে ওই পড়াটা। মানে তুমি পড়তে বসছো আর বুঝতে পারতেছো না কিছু, তখন দেখবা আর কোনো কিছুই ভালো লাগতেছে, আর কোনো কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে, এই লিখো লিখো, সবাই লিখো, আমি সিরিয়াল, একদম সিরিয়ালি তো লিখে দিচ্ছি। কোথায় কি, এখানে তো কোনো প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকার কথা না, বুঝছো ভাইয়া? পুরোটাই আমি সিরিয়ালি লিখে দিচ্ছি। আচ্ছা, লেখা শেষ, লেখা শেষ, ডান। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তো ইহাকে আমরা বলি নিরপেক্ষ বিন্দু। একটু লিখে ফেলো ভাইয়া, নিরপেক্ষ বিন্দু, নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে নিরপেক্ষ পানির পিএইচটা বিরাজমান থাকে। ঠিক আছে, তাহলে পিএইচ সমান পিওএইচ হবে যে পয়েন্টে, ইহাকেই বলি আমরা নিরপেক্ষ বিন্দু। তাহলে নিরপেক্ষ বিন্দু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পানির নিরপেক্ষ বিন্দুর পিএইচ কত, তাহলে এটা হয়ে যাবে 7। অথবা নিরপেক্ষ বিন্দু কাকে বলে? যে পিএইচ এই পিএইচ এবং পিওএইচ এর মান সমান হয়ে যায়, ওই বিন্দুটাকে আমরা বলবো ভাইয়া নিরপেক্ষ বিন্দু। আর এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির নিরপেক্ষ বিন্দু হচ্ছে 7। এই নিরপেক্ষ বিন্দুর কাজটা কি? দেখো, এই নিরপেক্ষ বিন্দুর কাজটা আমি তোমাদেরকে বুঝাই। আমরা একটা পিএইচ এর স্কেল বানাবো, বুঝছো? যে স্কেলটা আমরা শুরু করব হচ্ছে 0 থেকে,
আর শেষ করব হচ্ছে 14-তে। খুব মনোযোগ। হ্যাঁ, আমরা যে পানি পান করি এটা নরমালি নিরপেক্ষ থাকে। নরমালি এমন হইতে পারে যে কিছু আয়ন টায়ন মিশে পিএইচ একটু কমতেও পারে, বাড়তেও পারে। বাট 6 থেকে 8 এর মধ্যে থাকলে মোটামুটি এটাকে আমরা বিশুদ্ধ বলতে পারবো। বুঝছো? আমরা যে পানিটা খাই, ধরো তুমি একদম ফিল্টার করে যে পানিটা খাচ্ছ এটা মোটামুটি নিরপেক্ষ 7। আর তুমি যদি পাতিত পানি নাও, পাতিত পানি জাস্ট পিওর H2O, এটা তোমার পিএইচ সমান 7 হবে। আর যদি কোনো লবণ মেশানো থাকে বা কোনো অপদ্রব্য মেশানো থাকে তখন আর 7 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে মনোযোগ, ঠিক মাঝখানের যে বিন্দুটা, যে বিন্দুতে পানি বা ওই সলিউশনটা নিরপেক্ষ থাকে, উহাকেই আমরা নিরপেক্ষ বিন্দু বলবো। পানির ক্ষেত্রে এটা 7। আর যত নিচের দিকে আসবা এটা তত অম্লীয় হবে, অম্লীয়। আর অম্লীয় মানেই হচ্ছে ওই পানিতে H প্লাসের পরিমাণটা OH মাইনাসের চেয়ে বেশি। H প্লাসের পরিমাণ যদি ভাইয়া OH মাইনাসের চেয়ে বেশি হয় তাইলে ইহাকে আমরা বলি অম্লীয় পরিবেশ। আর যদি OH মাইনাসের পরিমাণটা, OH মাইনাস যদি ভাইয়া H প্লাসের চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো এটা ক্ষারীয় পরিবেশ। ক্ষারীয় পরিবেশ, ক্ষারীয় পরিবেশ। বোঝা গেল? কলের যে পানি, টিউবওয়েলের যে পানি, এই টিউবওয়েলের পানি এটা নিরপেক্ষ ধরে নেওয়া যায়, কিন্তু আবার এর মধ্যে অনেক ধরনের লবণ মিশ্রিত থাকে, সেই জন্য বলা যায় এটা কিছুটা অম্লীয় হয়ে থাকবে। বুঝছো? কিছুটা অম্লীয় থাকবে। হ্যাঁ, আর্সেনিক যদি অনেক বেশি পরিমাণে যুক্ত থাকে তাইলে তো এটা অম্লীয় হইতেই পারে, বাট আর্সেনিক অনেক অল্প পরিমাণে থাকে, সেই জন্য খুব বেশি একটা প্রবলেম হয় না। বুঝছো? আচ্ছা, পিএইচ সমান পিওএইচ, এই দুটা সমান হবে না? সমান হচ্ছে 7। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ, ডান এন্ড ক্লিয়ার। ওকে, সেরা, ডান এন্ড ক্লিয়ার। এবার আমি একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা অতটাও ইম্পর্টেন্ট না। যদি তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হলে, লিখো তাপমাত্রা পরিবর্তন হলে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। তাপমাত্রা পরিবর্তন হলে, পরিবর্তিত হলে, দেখো তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাইলে কি অবস্থা হবে? আমরা জানি এই পানি ভেঙে যে জিনিসপাতিগুলা তৈরি করে তখন তারা তাপ শক্তি শোষণ করে, অর্থাৎ এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। সুন্দর করে লিখো, কিলোজুল পার মোল। তাহলে খেয়াল করো, তুমি যদি তাপমাত্রা বাড়াও, খুব মনোযোগ, তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে বলো? সাতিলিয়ার দিয়ে আমরা ব্যাখ্যা করছি সাম্যাবস্থা কোন দিকে যাবে। সাম্যাবস্থা ডানে যাবে। আর সাম্যাবস্থা ডানে যাওয়া মানেই হচ্ছে এই H প্লাসের পরিমাণটাও বেড়ে যাবে, আবার OH মাইনাসের পরিমাণটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাপমাত্রা হ্রাস করলে, হ্রাস করলে সাম্যাবস্থা বামে যাবে। লিখেন ভাইরা, লিখেন, সাম্যাবস্থা বামে যাবে। বামে যাওয়া মানেই হচ্ছে এই পানির বিয়োজনটাও কমে যাবে, তখন দুইটাই কমে যাবে, পানির বিয়োজনটা কমে যাবে। বুঝছো? বোতলের পানি, হ্যাঁ দেখবা তোমরা যে কিনে পানি খাও, মাম পানি খাও বা ফ্রেশ পানি খাও, এটা কিন্তু মোটামুটি নিরপেক্ষ। এখানে লেখাই থাকে পানির পিএইচ এত। সুন্দর করে লিখো, হ্যাঁ। লিখছো?
এই তোমাদের কাছে কি বই আছে প্রত্যেকের কাছে? এই প্রত্যেকের সামনে কি বই আছে? আচ্ছা, এই বই যদি থাকে আমাকে একটু বলো তো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কেডব্লিউ এর মানটা কত? দেখো তোমাদের সামনে কিন্তু বই আছে, বইতে দেখো 100 ডিগ্রিতে পানির কেডব্লিউটা কত হবে, যেটা আমরা দেখছিলাম 25 ডিগ্রিতে tan ইনভার্স 14। আমাকে একটু জানাও 100 ডিগ্রিতে পানির কেডব্লিউ এর মান কত? খুঁজে বের করে দেখো, খুঁজে বের করে দেখো। 8.7 ইন্টু tan ইনভার্স 14। আচ্ছা 8.7, এটাই তো নাকি? এটাই হওয়ার কথা। 8.7 ইন্টু tan ইনভার্স 14। তাইলে তাইলে 56 নাকি 8? আচ্ছা 8.7ই মনে হয় হওয়ার কথা, আর 56 বলতেছো, কনফিউশনে পড়ে গেলাম। কোনটা সঠিক? মানে কেডব্লিউ ভাইয়া, কেডব্লিউ 5.13 56। আয় হ্যাঁ আয় হ্যাঁ, আমি পুরাই কনফিউজড। আচ্ছা আমাকে এবার বলো এটার পিকেডব্লিউ কত? পিকেডব্লিউ এর ভ্যালু কত হলো? এই ভ্যালুটা বসায় দাও পিকেডব্লিউ তে। এটা যদি 13.12 আসে তাহলে ঠিক আছে। আচ্ছা বুঝছো তাইলে? তাইলে এবার চিন্তা করে দেখো 100 ডিগ্রিতে পানি যেহেতু একটু বেশি বেশি ভাঙছে, খুব মনোযোগ দেখো ভাইয়া, পানি যেহেতু বেশি বেশি করে ভাঙছে তাই নর্মালি ছিল tan ইনভার্স 14, কিন্তু 100 ডিগ্রিতে তাপমাত্রা বাড়ানোতে এটা হয়ে গেছে 8.7 ইন্টু tan ইনভার্স 14। বুঝছো? আর একক হচ্ছে মোলার স্কোয়ার, মোলার স্কোয়ার। আচ্ছা একক লেখা লাগবে না। তো এটা কিন্তু 8.7, অর্থাৎ প্রায় 9 গুণ বেড়ে গেছে। বুঝছো? বামে না ভাইয়া, ডানে গেছে, ডানে। তাপ হারি বিক্রিয়া, সরি তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া, সেই জন্য। এবার মনোযোগ, পিকেডব্লিউ সমান এত হয়ে গেছে, তাইলে খেয়াল করে দেখো আমরা বলতে পারবো যে পিএইচ প্লাস পিওএইচ, পিএইচ প্লাস পিওএইচ সমান 13.12। আর আমরা জানি নিরপেক্ষ বিন্দুতে, ভাইয়া নিরপেক্ষ বিন্দু, নিরপেক্ষ বিন্দুতে আমরা জানি এইচ প্লাস সমান থাকে ওএইচ মাইনাস, মানে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আর ওএইচ মাইনাস সমান থাকে। তার মানে পিএইচ সমান কি হবে? পিওএইচ হবে। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, এই পিএইচ প্লাস পিএইচ সমান হচ্ছে 13.12। তাইলে পিএইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে 6.56, 6.56। এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ। আচ্ছা সুবহানা বলছে যে ভাইয়া 2.95 tan ইনভার্স 7 কেডব্লিউ। না এটা এটা হবে না, 6.56। বুঝছো? তাহলে এবার একটু চিন্তা করো তো ভাইয়া, তাপমাত্রা 100 ডিগ্রি করে ফেলাতে কি পানিটা অম্লীয় হয়ে গেছে? এই আমাকে বলো, এই প্রশ্নের অ্যান্সার দাও। আমরা যে তাপমাত্রা বাড়াই দিছি, বাড়ানোতে এটা 7 এর চেয়ে কমে গেছে পিএইচ, তাহলে কি এটা অম্লীয় হয়ে গেছে? আচ্ছা 6.56 কেমনে হইলো? 2 পিএইচ সমান যদি এত হয় তাহলে একটা পিএইচ কত হবে? তাহলে একটা পিএইচ হচ্ছে 6.56। তার মানে তোমরা প্রত্যেকে বলছো হ্যাঁ 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 অম্লীয় হয়ে গেছে, আর কয়েকজন বলছো যে না। খুব সুন্দর জিনিস। দেখো ভাইয়া, যদিও পিএইচ এর মান 7 এর চেয়ে কমে গেছে, পানি কিন্তু অম্লীয় হয় নাই, পানি কিন্তু ভাইয়া নিরপেক্ষই ছিল। তো এটার পিএইচটা কমে গেছে কেন? কারণ আমরা তাপমাত্রা চেঞ্জ করছি। এটা হচ্ছে 100 ডিগ্রিতে নিরপেক্ষ বিন্দু, আর 25 ডিগ্রিতে হচ্ছে তোমার 7।
এটা নিরপেক্ষ, হ্যাঁ এটা নিরপেক্ষ, এটা অম্লীয় না, এটা ক্ষারীয় না, এটা 100 ডিগ্রির জন্য নিরপেক্ষ। আমি আবার বলতেছি এটা 100 ডিগ্রির জন্য নিরপেক্ষ। ঠিক আছে, যদি তোমাকে প্রশ্ন করা হয় 100 ডিগ্রিতে কোন একটা দ্রবণের পিএইচ সমান 7, মানে এটা কি অম্লীয় নাকি ক্ষারীয়? বলো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ইয়েস মাহাদি, আয়নিত বেশি হয়েছে, বেশি আয়নিত হওয়ার কারণেই এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে। তেজুতি, আফরিন, জুহাইনা, তৌফিক, দেবজিৎ, তোমরা, আদিত্য, তন্ময়, সাদিদা, লামিয়া, অর্জুন, তাসদিদা, তাহমিনা, সবাই তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। দেখো, যেহেতু আমরা দেখতে পাইছি নিরপেক্ষ বিন্দুটা 6.56, তাইলে এর কম হলে হবে অম্লীয়, আর এর যদি বেশি হয় তাইলে হবে ক্ষারীয়। 7 কিন্তু 6.56 এর চেয়ে বেশি, সুতরাং এই সলিউশনটা হচ্ছে ক্ষারীয় সলিউশন। বুঝছো? এইভাবে এমসিকিউ আসবে পরীক্ষায়। তুমি তাপমাত্রা বাড়ায় দাও, তখন নিরপেক্ষ পানির পিএইচটা 7-এর কমে নেমে আসবে। বুঝছো? 7-এর কমে নেমে আসবে। আচ্ছা, যে বোকার আমরা এখনো বুঝতেছো না 13.12 কেমনে হইলো, ভাইয়া পি কে ডাব্লিউ এর সূত্রতে বসায় দাও না। পি মানেই কি? মাইনাস লগ। আমি বুঝি না তোমাদের মনোযোগ কোথায় থাকে, তোমাদের জন্য কেন আবার পিছায় আসতে হয়। পি কে ডাব্লিউ মানেই তো মাইনাস লগ অফ কে ডাব্লিউ, তো মাইনাস লগ বসায় দিলে কে ডাব্লিউ এর মানটা বসায় দিলেই 13.12 চলে আসবে। তো অক্ষর পথে 56 দেওয়া ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা আছে তাই আলটিমেটলি এর কাছাকাছি আসবে। বুঝছো ভাইয়া? এর কাছাকাছি আসবে। হ্যাঁ, 6.56 100 ডিগ্রির জন্য নিরপেক্ষ বিন্দু। আশা করি বোঝা গেছে। তাইলে যারা একটু বুদ্ধিমান মানুষ আছো তারা একটু বলো দেখি, যদি আমি প্রশ্ন করি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 10 ডিগ্রিতে কোন একটা দ্রবণের পিএইচ সমান 7, তাহলে এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? সলিউশনটা কি অম্লীয় নাকি ক্ষারীয়? দেখি বুদ্ধিমান যুগের বুদ্ধিমান ছেলেপেলেরা এটার অ্যান্সার করতে পারো কিনা। সেরা। হ্যাঁ, সেজুতি, আফরিন, শাহিন ইসলাম, সাজনি, আর 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 এ কঠিন নাম তোমার, মেহজাবিন, সায়েম, লিজা, হ্যাঁ অনেক অনেক নাম, মার্জুকা, ফাতেমা। হ্যাঁ ঠিক আছে, সবাই তোমরা সঠিক ধরছো, তার মানে তোমরা বুদ্ধিমান। এই ক্ষেত্রে এটা হয়ে যাবে অম্লীয়। বুঝছো? তার মানে আলটিমেটলি আমরা বুঝে ফেললাম 25 ডিগ্রি হলে নিরপেক্ষ বিন্দু 7, 25 ডিগ্রি এর বেশি হলে, এটা যদি গ্রেটার দেন 25 ডিগ্রি হয় তাহলে নিরপেক্ষ বিন্দু হয়ে যাবে লেস দেন 7 এর কম। আর যদি ভাইয়া লেস দেন 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে নিরপেক্ষ বিন্দু 7 এর বেশি হবে। 7 এর বেশি হবে। ধরো যে 7 এর বেশি হয়ে কত হইলো, আমরা ধরে নিচ্ছি যে 7 এর বেশি হয়ে এটা 7 পয়েন্ট, ধরো যে 5 হইলো, জাস্ট এটা ধরে নিচ্ছি 7.5 হইলো বা 7.2 হইলো ধরো, তাইলে 7.2 এর বেশি হলে হবে ক্ষারীয়, আর 7.2 এর কম হলে হবে অম্লীয়। আলহামদুলিল্লাহ। বুঝছো? তাহলে এই হচ্ছে ওভারঅল আমরা পানির অম্লীয়তা বা ক্ষারীয়তা, কখন অম্ল হবে কখন ক্ষার হবে, তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্সি, আমরা সবকিছু শিখে ফেললাম। আচ্ছা, ক্লাস শেষে আবার আমরা একটু রিক্যাপ করবো না, এই পুরো জিনিসটা আমরা ক্লাস শেষে রিক্যাপ করব। দেখো ভাইয়া, আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লাস শেষে না এখনই বলে দিচ্ছি, পানি ভাঙলে যে যে আয়ন তৈরি হয় তাদের গুণফলটাকে আমরা বলছিলাম কে ডাব্লিউ। খুব মনোযোগ ভাইয়া, দেখো কে ডাব্লিউ। এইবার আমরা হিসাব করে দেখলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মানটা হয় tan ইনভার্স 14।
ঠিক আছে? আর এই কেডব্লিউ মানেই আমরা যেহেতু জানি এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর গুণফল, আমরা জাস্ট মাইনাস লগ বসাই দিছি, তাহলে মাইনাস লগ বসাই দিলে পি কেডব্লিউ সমান পিএইচ প্লাস পিওএইচ। এবার 25 ডিগ্রিতে পি কেডব্লিউ এর মান হচ্ছে 14, তাহলে ভাইয়া 25 ডিগ্রিতে মনোযোগ, তাহলে 25 ডিগ্রিতে কি হবে, পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এটাকে আমরা বলছি পিএইচ স্কেল 25 ডিগ্রির জন্য। ঠিক আছে? আচ্ছা, আর নিরপেক্ষ বিন্দুতে বা নিরপেক্ষ পানিতে আমরা জানি এইচ প্লাস আর ওএইচ মাইনাস সমান থাকে। তো এইচ প্লাস আর ওএইচ মাইনাস সমান থাকলে আমরা কেডব্লিউ এর সূত্রে বসাই দিছি, দেখো কেডব্লিউ এর সূত্রে বসাই দিছি, কেডব্লিউ সমান ছিল এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এই দুটাকে গুণ করে দিছি, তাহলে দেখো ভাই কেডব্লিউ সমান এইচ প্লাস এর স্কোয়ার। আর এইচ প্লাস আর ওএইচ মাইনাস যেহেতু সমান, তাহলে আমরা লিখতেই পারবো কেডব্লিউ সমান এইচ প্লাস এর স্কোয়ার সমান ওএইচ মাইনাস এর স্কোয়ার। আলটিমেটলি এটাকে বর্গমূল করলেই এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর ঘনমাত্রা পাবো। বুঝছো? জাস্ট চেয়ে দেখো, চেয়ে দেখো, এতক্ষণ তোমরা যা যা লিখছো অনেক কিছু লিখছো। আচ্ছা, তো এখান থেকে আমরা এই এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর ঘনমাত্রাগুলো বের করছি, বর্গমূল করে দিয়ে টেন ইনভার্স 14 কে টেন ইনভার্স 7 হয়ে গেছে। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ টেন ইনভার্স 7, তো মাইনাস লগ অফ টেন ইনভার্স 7 মানেই হচ্ছে প্লাস 7। ইভেন পিওএইচ এর ভ্যালুটাও তাই, কারণ এটা ভাই নিরপেক্ষ বিন্দু, এইচ প্লাস আর ওএইচ মাইনাস দুটো সমান। আচ্ছা, তারপরে দেখো এটা 25 ডিগ্রিতে এর বেশি হলে ক্ষারীয়, কম হলে অম্লীয়। এবার দেখো তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি, তাইলে তাপমাত্রা বাড়ালে এইচ প্লাস বাড়বে, ওএইচ মাইনাস বাড়বে, তো দুইটার ঘনমাত্রা যদি বেড়ে যায়, হ্যাঁ দুইটার ঘনমাত্রা যদি বেড়ে যায়, আলটিমেটলি তাদের গুণফলটাও কি হবে, বেড়ে যাবে, তাই না? তো গুণফল যদি বেড়ে যায়, এই ভ্যালুটা যদি বেড়ে যায়, আগে মাইনাস লগ বসালে কিন্তু আলটিমেটলি ভ্যালুটা কমে যাবে, 14 এর চেয়ে কমে গেছে। বুঝছো? তো এটাকে অর্ধেক করলেই কিন্তু আমরা এটাকে অর্ধেক, দেখো পিকেডব্লিউ, এই পিকেডব্লিউটাকে অর্ধেক করলেই আমরা পিএইচ পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব, পিএইচ পেয়ে যাব প্লাস পিওএইচ ও পেয়ে যাব, একই জিনিস। তো তাপমাত্রা বাড়ানোতে আমাদের নিরপেক্ষ বিন্দু কমে গেছে, আর তাপমাত্রা কমালে নিরপেক্ষ বিন্দু বেড়ে যাবে, এটাই আমরা এতক্ষণ ধরে বুঝাইছি। বুঝা গেল? তো এগুলো এখানে তোমরা পেয়ে যাবা, লেখা আছে, লেখা আছে, এই সূত্রগুলোও আছে। দেখো ভাই সূত্রগুলো যেগুলো পড়াইছে এতক্ষণে, সবগুলো সূত্র আছে, এখান থেকে দেখে নিবা। আচ্ছা, দেখি এটা সলভ করো, এই ম্যাথটা সলভ করো। হ্যাঁ, বুঝার কথা, না বুঝার মতো আমি কোনো কিছু টপিক এখনো পড়াই নাই। হ্যাঁ, বলো। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডব্লিউ সমান যদি এত হয়, 2.19, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? এটা সলভ করার জন্য যারা যারা ক্যালকুলেটর হাতে নিছো, তাদের জন্য এক বালতি সমবেদনা, এক রাশ সমবেদনা। আর যারা ক্যালকুলেটর ছাড়া জাস্ট কমন সেন্স দিয়ে ম্যাথটা সলভ করে ফেলছো, তাদের জন্য শুভ কামনা। খেয়াল করে দেখবা, 40 ডিগ্রিতে যদি এত হয় কেডব্লিউ এর মান, তাপমাত্রা কমাইলে কি হবে, কেডব্লিউ কমে যাবে না? তাপমাত্রা কমালে ভাইয়া কেডব্লিউ এর মানটাও কমে যাবে। এবার দেখো 2.19 এর চেয়ে কম কোনটা আছে, 2.19 এর চেয়ে কম একটাই আছে, 1.468, 1.468। বুঝছো? ইয়েস, এবার 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 ক্লিয়ার। তাপমাত্রা কমালে কেডব্লিউ কমে যাবে, আর পি কেডব্লিউ কিন্তু আবার বেড়ে যাবে, বুঝছো? কারণ তার আগে মাইনাস আছে না, এটা বেড়ে যাবে, এটা মনে রাখবো। আর তাপমাত্রা বাড়ালে কেডব্লিউটাও যাবে বেড়ে, বুঝছো? বেশি বেশি ভাঙবে, তাদের গুণফলটাও বেশি বেশি হবে, আলটিমেটলি পি কেডব্লিউ এর মানটা যাবে কমে। বুঝছো?
আচ্ছা এবার দেখো বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, এটা আমরা বের করে ফেললাম। দেখো ভাইয়া, বিশুদ্ধ পানির ঘনমাত্রা আমরা জানি ঘনমাত্রা এস সমান 1000 ডিভাইডেড বাই এমভি। এমভি সূত্র আমরা জানি না? হ্যাঁ, সূত্র কিন্তু আমরা জানি। তো 1000, তো আমরা ধরো যে এম এর মান আমরা জানি, পানির আণবিক ভর 18। ভি তুমি কত গ্রাম নিয়ে কাজ করবা? ধরো ভি তুমি 1 লিটার নিয়ে কাজ করতেছো বা 100 ml নিয়ে কাজ করতেছো, আমরা ধরে নিচ্ছি 100 ml পানি। তো 100 ml পানির ভর 100 গ্রাম, এটা তোমরা জানো? ভাই এটা তোমরা জানো? জানো, কারণ আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 ml সমান হচ্ছে 1 গ্রাম। সুতরাং এই দুইটা কাটাকাটি যাবে, অর্থাৎ ভি সমান ডব্লিউ হয়। তো ভি আর ডব্লিউ কাটাকাটি যাবে, আলটিমেটলি তুমি যখন এটা দিয়ে ভাগ করবা তখন পেয়ে যাবা 55.56 মোল পার লিটার। 55.56 মোল পার লিটার, ইজি। তারপরে দেখি পানির বিয়োজন ধ্রুবক হিসেব করো, দেওয়া আছে এত। তো বিয়োজন ধ্রুবক তো কে ডাব্লিউ, হিসেব করো পানির বিয়োজন ধ্রুবক কে ডাব্লিউ, তো এটা তো দেওয়াই আছে 25°C তাপমাত্রা, এটা দেওয়াই আছে, হিসেব করো, হিসেব করার কিছু নাই। তাপমাত্রার সাথে সাথে আয়নিক গুণফল, আয়নিক গুণফল পরিবর্তনশীল। আচ্ছা বাই দ্য ওয়ে, পানির বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক কেডি, কেডি হচ্ছে এটা H প্লাস ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই H2O, বুঝছো? মানে এই তো শুরুতে আমরা কেসি যেটাকে বলছিলাম ওইটাই বিয়োজন ধ্রুবক। তাহলে আমরা জানি, আমরা প্রত্যেকে জানি এই H প্লাস ইন্টু OH মাইনাস এটাই হচ্ছে তোমার কে ডাব্লিউ, আর নিচে হচ্ছে H2O। তাহলে এটাকে বসাই দিলেই হবে tan ইনভার্স 14 ডিভাইডেড বাই 55.56। অ্যান্সার যা আসে তাই, অ্যান্সার যা আসে তাই, বুঝছো? এমডি আব্দুর রহমান, পিএইচ 7 হলে 25°তে পানিটা হবে নিরপেক্ষ, 25°র বেশি হলে হবে ক্ষারীয়, কম হলে হবে অম্লীয়। আচ্ছা বোঝা গেল, একটা সলভ হয়ে গেল। তাপমাত্রা চেঞ্জ করলে কেডব্লিউ চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি। এবার অম্ল ক্ষারকের ধারণা বুঝিয়ে তোমাদেরকে বিদায় করে দিব। না না, আরো পড়া আছে তো। এই সবাই নতুন টপিক লিখো। আচ্ছা কেডি, কেডি, আচ্ছা বিয়োজন ধ্রুবক কেডি, শুরুতে আমরা লিখছিলাম না কেসি, পানির ভাঙার জন্য যে ধ্রুবকটা ওটাকে বলা হয় বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, এগুলো আর কি। শুরুতে আমরা যেটা লিখছিলাম পানির বিয়োজনের ফলে যে সাম্য ধ্রুবকটা পাইছি ওটাকে বলা হয় পানির বিয়োজন ধ্রুবক। এই তোমাদের কি ব্রেকের দরকার আছে? তোমরা সবাই যদি চাও তাহলে আমি ব্রেক দিব, না চাইলে আমি পড়াইতে থাকবো। পড়াইলে ধরো যে আর কতক্ষণ, এটা অম্ল অম্ল ক্ষারের ধারণাটাই তো, আর খুব বেশি সময় লাগবে না। আরহেনিয়াস, বর্সিলাউরি, লুইস, অনুবন্ধী অম্ল ক্ষার, এই যে ধরো 20 মিনিটের মতো লাগবে। তোমরা কি ব্রেক চাচ্ছ? না 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 না, আচ্ছা ঠিক আছে, লাগবে না, লাগবে না। 10:30 বেজে যাবে, দরকার কি, তার চেয়ে 10:15টার মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা মনোযোগ, এবার মনোযোগ, এবার হচ্ছে আমরা শিখবো অম্ল এবং ক্ষার। তোমরা ছোটবেলা থেকে অম্ল ক্ষারের ধারণা শিখে আসছো, অ্যাসিড বেজের ধারণা, অ্যাসিড আর হচ্ছে বেজ, অ্যাসিড বেজের ধারণা। ভাইয়ারা আমরা জানি যারা কিনা যাদের যাদের জলীয় দ্রবণের পিএইচ, এই সমস্ত যৌগকে পানিতে মেশালে পিএইচ 7 এর কম হয়ে যাবে, তাদেরকে আমরা বলি অম্ল, অম্ল, বুঝছো? আর যে সমস্ত যৌগকে পানিতে মেশালে পিএইচ 7 এর বেশি হয়ে যাবে তাদেরকে আমরা বলি ক্ষারক, তাদেরকে আমরা কি বলি? ক্ষারক বলি, তাই না ভাইয়া? তাদেরকে আমরা ক্ষারক বলি। তো এখন প্রশ্ন হচ্ছে কারা অম্ল আর কারা ক্ষারক, এটা তোমরা খেয়াল করে দেখবা। আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি, খেয়াল করে দেখো ভাইয়া, আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি যে H প্লাস দাতা যারা, জলীয় দ্রবণে H প্লাস দাতা যারা, তারা হচ্ছে অম্ল, অম্ল। আর জলীয় দ্রবণে অবশ্যই বলতে হবে অ্যাকুয়াস সলিউশনে, বুঝতে পারছো? আর যারা কিনা OH মাইনাস দাতা, যারা OH মাইনাস দেয় তারা হচ্ছে ক্ষার। ভাইয়া তারা কিন্তু ক্ষার, ক্ষার, নট ক্ষারক, তারা হচ্ছে ক্ষার,
বুঝতে পারছো? ব্রনস্টেড লাউরি কি বলে? ব্রনস্টেড লাউরি বলে যারা প্রোটন দান করতে পারে, প্রোটন দান, এই ক্ষেত্রে অম্লীয় হইতে এই ক্ষেত্রে তোমার জলীয় হইতে পারে, অজলীয় হইতে পারে। যারা প্রোটন দান করে তারা হচ্ছে অম্ল, আর যারা কিনা প্রোটন গ্রহণ করে, যারা কিনা প্রোটন গ্রহণ করে অর্থাৎ যারা প্রোটন গ্রহীতা, তারা হচ্ছে ক্ষারক। বুঝছো? বুঝছো? এই ক্ষেত্রে অ্যাকুয়াস সলিউশনের কথা বলা হয়েছে, আর ব্রনস্টেড লাউরি বলছে যে এটা হইতে পারে অ্যাকুয়াস, হইতে পারে নন অ্যাকুয়াস, জলীয় বা অজলীয়, যে কোনো মিডিয়ামে, যে কোনো মাধ্যমে। কেউ যদি H+ বা প্রোটন দান করে তাইলে সে হবে অম্ল, আর কেউ যদি ভাইয়া প্রোটন গ্রহণ করে তাইলে সে হবে ক্ষারক। মানে এগুলো পরিবেশ রসায়ন ছিল, আমি জাস্ট আরেকবার কনসেপ্টটা বুঝাই দিচ্ছিলাম। এবার দেখো ভাইয়া লুইসের মতবাদ কি ছিল। লুইসের মতবাদ হচ্ছে যারা কিনা লোন পেয়ার গ্রহণ করতে পারে, গ্রহীতা, তারা হচ্ছে অম্ল, আর যারা কিনা লোন পেয়ার দান করতে পারে তারা হচ্ছে ক্ষারক। আলটিমেটলি একই জিনিস। যারা ধনাত্মক দান করতে পারে তারা অম্ল, যারা ঋণাত্মক গ্রহণ করতে পারে তারাও অম্ল। যারা ঋণাত্মক দান করতে পারে তারা ক্ষারক, যারা ধনাত্মক গ্রহণ করতে পারে তারাও ক্ষারক। মানে কনসেপ্টটা কিন্তু একই, তুমি চার্জ দিয়ে চিন্তা করবা। বুঝছো? প্লাস দান করা যে কথা, মাইনাস গ্রহণ করা একই কথা। আবার দেখো মাইনাস দান করা যে কথা, প্লাস গ্রহণ করা কিন্তু একই কথা। কথাগুলো বুঝতেছো কিনা? আবার বললো না যে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে। সহজ জিনিস, প্লাস মাইনাস, কমন সেন্স। হ্যাঁ, বুঝছো? আচ্ছা প্রোটন কিভাবে দিবে? এইভাবে দিবে, দেখো HCl প্লাস অ্যামোনিয়া, এই যৌগটার মধ্যে H+ নামক একটা জিনিস আছে যে কিনা প্রোটন। এই H+টা অ্যামোনিয়াকে দিয়ে দিবে, হয়ে যাবে NH4+ আর Cl-। তাহলে দেখো তো এই HClটা কি, সে একটা প্রোটন দান করছে না, H+ দান করছে না, সুতরাং সে হচ্ছে একটা অম্ল। আর যেহেতু NH3টা একটা প্রোটনকে গ্রহণ করছে, তাই এটা হচ্ছে ক্ষারক। তাই না? একদম ক্লিয়ার না? একদম ক্লিয়ার। আচ্ছা লোন পেয়ার কিভাবে দান করে লুইসের মতবাদটা আবার বোঝাবো। ঠিক আছে ভাই, আবার বোঝাচ্ছি। দেখো আরহেনিয়াস গেল, ব্রনস্টেড লাউরিও গেল, লুইসের তত্ত্বটা খুব মনোযোগ। বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, তোমরা এখানে বোরনের ইলেকট্রন বিন্যাসটা করে দেখো। বোরনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই 1s2, তারপরে 2s1, 2p, কত হবে 1, এই, তাই না? এটাই তো বোরনের যোজনী হচ্ছে 3, এই 2 আর 3 5। খেয়াল করে দেখো ভাইয়া, তার যোজনী 3টা, কিন্তু তার একটা অরবিটাল ফাঁকা আছে, তার একটা অরবিটাল ফাঁকা আছে। তার মানে আমরা এই বোরনটাকে এইভাবে লিখতে পারি, তার একটা অরবিটাল ফাঁকা। তো ফাঁকা অরবিটালে সে কি করবে? ফাঁকা অরবিটালে সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। দেখো ভাই, এক জোড়া ইলেকট্রন সে চাইলেই গ্রহণ করতে পারবে। তো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে সে কিন্তু এক জোড়া ইলেকট্রন বোরনকে দিয়ে দিবে। সেম তুমি যদি পানির সাথেও বোরনকে মিশিয়ে দাও কি হবে জানো? এই যে দেখো বোরন ট্রাইক্লোরাইডকে তুমি যদি পানির সাথে মিশিয়ে দাও তাহলে কি অবস্থা হবে? এই বোরনের যে ফাঁকা অরবিটাল আছে, এই ফাঁকা অরবিটালে পানির লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার যে ঢুকবে। তার মানে এই ক্ষেত্রে বোরন ট্রাইক্লোরাইড লোন পেয়ার গ্রহণ করতেছে আর পানি দান করতেছে, সেই জন্য পানি হচ্ছে লুইস ক্ষারক, আর বোরন ট্রাইক্লোরাইড হচ্ছে লুইস অম্ল। এবং এটা যে অম্ল কিভাবে বোঝা যায়? এইভাবে বোঝা যায়। দেখো এটা বিক্রিয়া করে এই যৌগ দুটা তৈরি করে। দেখো বোরন ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, পিএইচটা পানির চেয়ে কমে যায়। বুঝছো? এক্সাইটেড করা লাগবে না। এই যে যেখানে জায়গা ফাঁকা আছে অটোমেটিক সেখানে যে ইলেকট্রন জায়গা দখল করবে। বুঝছো? তো যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারা হবে লুইস ক্ষারক, আর যাদের অরবিটাল ফাঁকা আছে তারা হচ্ছে লুইস অ্যাসিড। একদম সহজ কথা।
ফাঁকা অরবিটাল থাকলেই লুইস অ্যাসিড। লিখে রাখো ভাইয়া, ইলেকট্রন বিন্যাস করলে দেখবা যাদের ফাঁকা অরবিটাল আছে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। আর যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন যাদের থাকবে তারা হচ্ছে ক্ষারক। যেমন পানি একটা, তারপর হচ্ছে NH3 একটা, এরা হচ্ছে ক্ষারক। আসলে লুইস ক্ষার বলে না ভাইয়া, লুইস ক্ষারক বলে, বুঝছো? তবে সকল ক্ষার ক্ষারক, এটা তোমরা জানো তো, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ইয়াস, লিগেন্ড গুলা হচ্ছে লুইস বেস। সাবাস, লিগেন্ড গুলা সবগুলা লুইস বেস। লিগেন্ড, এই যে পানি একটা লিগেন্ড, তারপর হচ্ছে তো Cl মাইনাস, সে নিজেই একটা লিগেন্ড। তারপরে ধরো Cn মাইনাস, এও কিন্তু একটা কি লুইস বেস। তারপরে আর আর কতগুলার নাম বলবা, সবগুলাই লোন পেয়ার যাদের মধ্যে আছে ভাইয়া তারাই হচ্ছে লুইস ক্ষারক। বুঝছো? এবার বুঝছো? আলহামদুলিল্লাহ বুঝছো। আচ্ছা, তাইলে এবার লাস্ট কনসেপ্ট, আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট, সেটা লিখে ফেলো, আমি একদম খাতায় লিখে লিখে বুঝাবো। সেটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী আজকের ক্লাসের সর্বশেষ টপিক ভাইয়ারা, কোনো টেনশন নেই। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, খুব ছোট্ট একটা টপিক, জাস্ট 10 মিনিটও লাগবে না। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, এগুলা কিন্তু HSC অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। এই চ্যাপ্টারের এই অংশ থেকে স্পেশালি যদি তোমার PH বা PKW বা অম্লক্ষার থেকে প্রশ্ন করে বসে, তাইলে কিন্তু পুরা গজব। কারণ এখান থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করা যায়। আমি তোমাদেরকে দেখাবো প্রশ্ন কেমন আসে। খুবই কঠিন প্রশ্ন কিন্তু করা যায় এখান থেকে। ইভেন তোমরা যখন অ্যাডমিশনে ভর্তি হবা, তখন অ্যাডমিশনের পরীক্ষাগুলো যখন দিবা, তখনই দেখবা আমরা কোন ধরনের প্রশ্ন করি এখান থেকে। তখন কিন্তু আর সহজ প্রশ্ন করব না। HSC পর্যন্ত সহজ আসতে পারে, কিন্তু তখন কিন্তু আসবে না। আচ্ছা, তাহলে অলরেডি আমরা কি শিখলাম? অম্ল হচ্ছে প্রোটন দাতা, আর ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহীতা। এই কনসেপ্টটুকু যদি থাকে, তাহলে আমরা অনুবন্ধী অম্ল ক্ষারক যুগলের কনসেপ্টটা বুঝতে পারবো। দেখো, আবারও আমরা সেম একটা যৌগ নিয়ে, বিক্রিয়া নিয়ে কথা বলি। আমরা HCl, এই HClটাকে পানিতে মিশিয়ে দিব। ধরো পানিতে মেশাবো, ঠিক আছে? তুমি চাইলে অন্য বিক্রিয়া নিয়েও কাজ করতে পারো, আমার হট করে মাথায় আসলো তাই এটাই পড়াচ্ছি। খেয়াল করে দেখবা পানির মধ্যে লোন পেয়ার আছে, আর লোন পেয়ার মানে হচ্ছে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জের প্রতি H+টা আকৃষ্ট হবে। তখন আমরা দেখতে পাবো H3O+ তৈরি হইতেছে আর Cl- তৈরি হইতেছে। বুঝছো? অক্ষরপত্র বইয়ে নাই, সমস্যা নেই, আমি তোমাদেরকে সব বইয়ের একটা মিশ্রণ পড়ায় দিব। বুঝছো? আমরা গত 5-6 বছরে মোটামুটি সবগুলা বই পড়ছি, কোথায় কি আছে এগুলা আমরা তোমাদের কি করে দিব। আর যারা বুঝতেছো না, তারা অবশ্যই আবার রেকর্ডিংটাও দেখবা। বা চাইলে এই টপিক গুলা লিখে লিখে ইন্টারনেটেও সার্চ করতে পারো, বা AI তে সার্চ করতে পারো। ChatGPT আছে, শিখো AI আছে। শিখো AI তে খুব সুন্দর বাংলা করে তোমাদের মতো আমরা যেভাবে পড়াই ওইভাবে সে সুন্দর করে বুঝাই দিয়ে দিবে। বুঝছো? আচ্ছা, আর শিখো AI এর অ্যাক্সেস যদি না থাকে, তুমি ChatGPT তে সার্চ করো। ওকে, সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ের কথা বলতেছো? কে বলতেছো? শাহেক, সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই পড়ে শেষ করতে পারবা না। বুঝছো? ওটা অত ভালো জিনিস না। এটা আমাদের জন্য ভালো, তোমাদের জন্য ভালো না। আচ্ছা, সম্মুখ বিক্রিয়ার দিকে তাকাও। সম্মুখ বিক্রিয়াতে এটা কিন্তু তোমার প্রোটন দাতা, তাই না? সে প্রোটন দান করছে। আর এই পানি, পানি কিনা প্রোটন গ্রহণ করতেছে। পানি হলো কি প্রোটন গ্রহীতা। তাহলে যে দাতা সেই হচ্ছে অম্ল বা অ্যাসিড, আর যে গ্রহীতা সে হচ্ছে ক্ষারক। সে হচ্ছে ক্ষারক। বুঝছো? সে হচ্ছে কি ক্ষারক। উল্টা বিক্রিয়াতে দেখো ভাইয়া, উল্টা বিক্রিয়াতে দেখো, উল্টা বিক্রিয়াটায়
এই ক্লোরিনের মধ্যে কিন্তু অনেকগুলো লোন পেয়ার আছে। সে কি করবে, সে H+ থেকে H3O+ থেকে একটা H+ কে নিজের কাছে নিল, নিজের কাছে নিয়ে দেখো HCl হয়ে গেল, তাই না? HCl হয়ে গেল। তাইলে এটা হবে এবার প্রোটন গ্রহীতা, গ্রহীতা। আর H3O+ সে তার প্রোটন দান করছে, তাহলে সে হবে প্রোটন দাতা। সুন্দর করে লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, অনেক সুন্দর করে। আচ্ছা, তাইলে যে দান করলো সে কি অম্ল, আর যে গ্রহণ করলো সে হচ্ছে ক্ষারক। তাহলে তোমরা কি বুঝতেছো এই বিক্রিয়াটা থেকে? যেটা বুঝতেছো সেটা হলো যে কোনো অ্যাসিড বেস রিঅ্যাকশনে, যে কোনো অ্যাসিড বেস রিঅ্যাকশনে দুইটা থাকে অম্ল, দুইটা থাকে ক্ষারক, তাই না ভাইয়া? যে কোনো অ্যাসিড বেস রিঅ্যাকশনের মধ্যে দুইটা থাকবে অম্ল আর দুইটা থাকবে কি ক্ষারক। এইবার চিন্তা করে দেখো, এই যে অম্লটা আমরা পাইছি, এই যে আমরা কি দিয়ে লিখবো, এটা দিয়ে লিখি। দেখো ভাইয়া, এই যে আমরা অম্লটা পাইছি H3O+, এই H3O+ অম্লটা আমরা কোত্থেকে পাইছিলাম বলো দেখি? এই ক্ষারকটা থেকে পাইছি না? দেখেন বস, এই যে ক্ষারক থেকে অম্লটা তৈরি হয়েছে। আর ওই যে ক্ষারকটা পাইছি, ওই ক্ষারকটা কোত্থেকে তৈরি হয়েছিল? এই অম্ল থেকে তৈরি হয়েছে না? এই হলো কি না? এই অম্ল থেকে তৈরি হয়েছে। তার মানে আমরা যে অম্ল বা ক্ষারকের কথা বলতেছি, একটা অম্ল একটা ক্ষারক তারা সম্পর্কযুক্ত, বাপ বেটার মতো সম্পর্কযুক্ত। এই যে দেখো এর থেকে তৈরি হয়েছে ওইটা, তার মানে একটা অম্ল থেকে একটা ক্ষারক তৈরি হয়েছে, আবার একটা ক্ষারক থেকে আর একটা অম্ল তৈরি হয়েছে। তো এই যে সম্পর্ক, এদেরকে বলা হয় অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। বুঝতে পারছেন? এদেরকে বলা হয় অনুবন্ধী। অনুবন্ধী মানে উল্টা। এই অনুবন্ধী মানে কি? উল্টা। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। যারা ভুগো নাই তোমাদের ভুগতে হবে, ঠিক আছে? আর যারা বুঝতে পেরেছো তারা তো ভালো। এটা সামহাও না ভাই, এটা প্রশমন বিক্রিয়ার মতো না, এটা হচ্ছে জাস্ট প্রোটন দাতা গ্রহীতা, ওটার মতো। তবে এটা একটা জিনিস মাথায় রাখবা, একটা অম্ল থেকে একটা ক্ষারক তৈরি করা যায়, একটা ক্ষারক থেকে আর একটা অম্ল তৈরি করা যায়, বুঝছো? অম্ল থেকে ক্ষারক তৈরি করা যায়, ক্ষারক থেকে অম্ল তৈরি করা যায়। এবার একটা সূত্র তোমাদেরকে আমি লিখে দেখাবো, ছোট্ট একটা সূত্র। লিখো, একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যে কোনো একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক লিখো, যে কোনো একটা, কোনো একটি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। একটি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সমান কে এ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এর অনুবন্ধী ক্ষারকের, এর অনুবন্ধী ক্ষারকের বিয়োজন ধ্রুবক যদি হয় কে বি, বেজ, অ্যাসিড বেজ। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি হয় কে এ, আর ওই তার অনুবন্ধী ক্ষারকের বিয়োজন ধ্রুবক যদি হয় কে বি, তাইলে তাদের গুণফল, কোন একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তার বিয়োজন ধ্রুবক ইনটু এর অনুবন্ধী ক্ষারকের বিয়োজন ধ্রুবক কে বি, এই দুইটার গুণফল সব সময় পানির আয়নিক গুণফলের সমান হয়। দেখে রাখো ভাইয়া। আয়মান, পানি কিভাবে বেজ হয় ভাইয়া? পানি অ্যাসিডও হইতে পারে, বেজও হইতে পারে। পানি অ্যাসিডও হইতে পারে, বেজও হইতে পারে। এটাকে আমরা উভধর্মী যৌগ বলি। যারা প্রোটন দান করে বা গ্রহণ করে এদেরকে আমরা উভধর্মী যৌগ বলি, বুঝছো? আচ্ছা, এই সূত্রটা লিখে রাখো। তোমরা যদি চাও ভাইয়া আজকে এটার প্রমাণ দেখান, তাহলে আজকে দেখাবো। আর যদি না চাও তাহলে এর পরের দিন দেখাবো। বলো আজকে দেখাবো নাকি কালকে দেখাবো এটার প্রমাণটা? বলো ভাইয়া, এই প্রমাণটা কি আজকে দেখাবো নাকি কালকে দেখাবো? আজকে ওর কালকে, মানে কালকে মানে হচ্ছে নেক্সট দিন।
আজকে কালকে, আজকে কালকে, আজকে কালকে, কালকের কালকের এই বেশি। তাহলে আমরা নেক্সট ক্লাসটা শুরুই করব হচ্ছে অ্যাসিডের এটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। মনে করাই দিবা যে ভাই নেক্সট ক্লাসে আপনি বিয়োজন ধ্রুবক থেকে পড়ানো শুরু করবেন। বিয়োজন ধ্রুবক মনে থাকবে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি, ক্ষারের বিয়োজন ধ্রুবক কি, তাদের দুইটার গুণফল এটা কেমনে হয়, এই সব কিছু ডিটেলসে আমরা এর পরের ক্লাসে শিখব। বুঝছো? এখন এই অংশটা থেকে খুবই সুন্দর কিছু প্রশ্ন চলে আসে, খুবই সুন্দর কিছু কনসেপ্টও আসে, প্রমাণও আসে। তো এইগুলো আমি আস্তে ধীরে পড়াইতে থাকবো। যখন পড়ানো শেষ হবে তখন আমার ডেডিকেটেড কিছু লেকচার আছে, সেই লেকচারগুলো তোমাদেরকে আমি দিব এবং দেখবা যে খুবই কঠিন কিছু ম্যাথ ওইখানে আমি সলভ করে দেখাইছি। বুঝছো? অনেক কঠিন কিছু ম্যাথ। ইনশাল্লাহ এগুলা আস্তে আস্তে তোমরা শিখতে থাকো, শিখতে শিখতে অনেক কিছু তোমরা শিখে যাবা। তাইলে আজকে আর কিছু বলার আছে তোমাদের? বই কতটুকু পড়বা? আচ্ছা, বই পড়বা হচ্ছে তোমরা এই অনুবন্ধী অম্ল ক্ষারক পর্যন্ত পড়তে পারো। আমি খুব বেশি কিন্তু পড়াই নাই বইয়ের, আমি জাস্ট পড়াইছি মেইনলি তোমার এই পানির আয়নিক গুণফলটাই, অল্প কিছু অংশই পড়াইছি, খুব বেশি অংশ পড়াই নাই আজকে। তাহলে শেষ। প্রমাণটা পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু এটা বোঝার জন্য লাগবে। বোঝার জন্য, কেমিস্ট্রি শেখার জন্য এই প্রমাণটা ভাইয়া খুবই জরুরি। বুঝছো? কারণ এটা দিয়ে তোমার অনেক কিছু শেখা হয়ে যাবে। তো যাই হোক, আলটিমেটলি এই যে কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো তোমরা নিজের অ্যান্সার করে ফেলবা। পানি, অ্যাসিড, ক্ষার দুইটাই দেখছো, সে একবার গ্রহণও করতে পারে, দানও করতে পারে। অনুবন্ধী ক্ষারের সংকেত লিখো, আশা করি পারবা। এটা হচ্ছে HSO4 মাইনাস, আর এটা হয়ে যাবে C2O4 মাইনাস। এই গেল বইয়েটে আসার প্রশ্ন। আলটিমেটলি আজকের জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া। এর পরের ক্লাসে দেখা হবে। রসায়নের জন্য কোন বইটা কিনবা? তোমরা চাইলে আহসানুল কবির স্যারের বই কিনতে পারো, তোমরা চাইলে লিংকন স্যারের বইটা কিনতে পারো। ভাইয়া লিংকন স্যারের বইটা না খুবই ভালো। ফার্স্ট টাইম যারা কেমিস্ট্রি ভালো শিখতে চায় তাদের জন্য লিংকন স্যারের বইটা খুবই ভালো। আর রসায়ন কঠিন কিছু না, রসায়ন সহজ, একটু ধৈর্য ধরে পড়ো। যে জায়গায় পারবা না আমাকে একটু নক করবা, সাখাওয়াত হোসেন শোভন নামে। বুঝছো? তাইলে হয়ে যাবে। আর একটু শিখবো জিতবো তো অ্যাক্টিভ থাকবা তোমরা ক্লাসে। কে কি ক্লাস করছো, ক্লাসটা তোমার কেমন লাগছে, এভরিথিং, কোনটা বুঝছো কোনটা বুঝছো নাই সবকিছু সেখানেও বলতে পারো, আমি সেখানেও অ্যাক্টিভ থাকি। আমাকে জাস্ট মেনশন করে দিলেই হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরের ক্লাসে দেখা হবে।